কলকাতায় তারা গোপনে গড়ে তুলেছে আওয়ামী লীগের একটি পার্টি অফিস, যেখানে নিয়মিত চলছে সংগঠনের কর্মকাণ্ড। এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নেমে গিয়েছে এবং কলকাতা থেকে আদেশ আসার পরে কিন্তু এইসব। এদিকে আজ কলকাতা থেকে আওয়ামী লীগ নেতারা বিশাল ঘটনা ঘটায়, বাংলাদেশের তুলপাড় পরিস্থিতি তৈরি করে লক্ষ লক্ষ কর্মী দিয়ে। শেখ হাসিনার পরিকল্পনা বাস্তব হয়, সারা দেশবাসী আতঙ্কে আছে। অধ্যাপক ইউনূসের নিয়োগকর্তা বলে পরিচিত কিংস পার্টি এনসিপির শীর্ষ নেতারা রীতিমতো প্রতারিত বোধ করছেন। তারা মনে করছেন আমে দুধে মিশে যাওয়ায় আজই এখন পড়াগুলি খাচ্ছে। বিএনপি আর অধ্যাপক ইউনূসের মিলনে নিজেদের পৃথিবী ঘিরে শুধু শূন্যই দেখছে সরকার সমর্থক দলটি। কলকাতায় আওয়ামী লীগ পার্টি অফিস করেছে, এই খবরটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করলো। এবার বিবিসির তথ্য অনুযায়ী কলকাতার ব্যস্ত বাণিজ্যিক ভবনে আওয়ামী লীগ অফিস করেছে, সেখান থেকে আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। প্রথম সাবজেক্ট ছিল আওয়ামী লীগের কলকাতার অফিস। আপনারা জানেন কিনা জানি না, আওয়ামী লীগ কিন্তু কলকাতায় নতুন অফিস ভাড়া নিয়েছে, বুঝছেন? কলকাতার প্রাণকেন্দ্রে আওয়ামী লীগ নতুন অফিস ভাড়া নিয়েছে এবং আওয়ামী লীগের যত পলাতক নেতা নেত্রী রয়েছে তারা সেখানে কিন্তু সব গুজগাছ করতেছে, মানে চেয়ার টেবিল পরিষ্কার করা, তারপরে সুন্দর করে গুজগাছ করা, মানে আওয়ামী লীগের অফিস, বুঝতে পারতেছেন না? মানে সেই লেভেলের তো হইতে হইব। তো ছাত্রদলকে যে আলটিমেটাম দেওয়া হয়েছে, এখন আসলে এই জায়গাটা কেন তৈরি হলো? জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেইমানি আখ্যা দিয়েছেন এই নেত্রী। এই চাঁদাবাজির কারণে যে এই সাংবাদিক তুহিন হত্যা হয়েছে, এটার এভিডেন্স সারজিৎ সাহেবের কাছে কি কি আছে আমরা সেটি জানতে চাই। তার কাছে কি ডকুমেন্টস আছে? আওয়ামী লীগের সামনে ভালো সময় আসছে এবং আওয়ামী লীগের কপাল খুলে গিয়েছে। আওয়ামী লীগের প্রত্যাবর্তন সামনে খুবই ইজি হয়ে যাবে এবং আওয়ামী লীগের রাজনীতি করার আরেকটি সুযোগ তৈরি হবে। হ্যাঁ, আওয়ামী লীগের বিশাল একটি সুযোগ হয়েছে এবং দেশের মধ্যে নতুন অনেক ঘটনা ঘটাতে তারা শুরু করে দিয়েছে। দর্শক শ্রোতা, কলকাতার মধ্যে আওয়ামী লীগ অফিস খুলেছে এবং সেই অফিসের মধ্যে তারা গোপনে অনেক কার্যক্রম চালাচ্ছে, অনেক ষড়যন্ত্র করে বাংলাদেশের উপর অ্যাকশন নিচ্ছে। এইটার সাথে কিন্তু শেখ হাসিনার বিশাল মাস্টার প্ল্যান জড়িত এবং শেখ হাসিনা সফলতার মুখ দেখতেছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ ইতিমধ্যে চলতেছে, যে কোনো বিষয় নিয়ে সাধারণ মানুষরা রাজপথে নেমে যায় এবং গত 2 দিন আগে দেখেছেন একজন সাংবাদিককে কিভাবে হত্যা করা হয়েছে। অন্যদিকে দেশের মধ্যে ক্ষমতা নিয়েও অনেক টানাটানি চলতেছে, এই নিয়ে ডক্টর ইউনূসের উপরেও প্রভাব পড়ে। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে, দেশের রাজনীতির সকল আপডেট। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। কলকাতায় আওয়ামী লীগ পার্টি অফিস করেছে, এই খবরটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করলো। এবার বিবিসির তথ্য অনুযায়ী কলকাতার ব্যস্ত এক বাণিজ্যিক ভবনে আওয়ামী লীগ অফিস করেছে, সেখান থেকে আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। আওয়ামী লীগের কলকাতায় থাকা চলে যাওয়া, পালিয়ে যাওয়া নেতারা সেখানে অফিস করছেন, সেরকম তথ্য বিবিসি তুলে এনেছে এবং সেটা নিয়ে বিবিসিকে উদ্ধৃত করে বাংলাদেশের প্রায় সব গণমাধ্যম এটা নিয়ে খবর যখন করছে তখন বোঝাই যায় যে ব্যাপারটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কলকাতাতে কেন আওয়ামী লীগ অফিস করলো? তাহলে কি এবার আওয়ামী লীগ দ্বিতীয় স্টেপে প্রবাসী সরকার গঠনের দিকে যাচ্ছে? যে আলোচনাটা অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল যে তারা প্রবাসী সরকার গঠন করবে, প্রবাসী সরকার গঠন করে বাংলাদেশের সরকারকে চ্যালেঞ্জ করবে, সেরকম পরিস্থিতি তৈরি হবে। আওয়ামী লীগের পরিকল্পনাটা আদতে কি? বাংলাদেশে যখন তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তারা কোনো কার্যক্রম করতে পারছে না, তখন কলকাতায় অফিস করা একটা বড় বার্তাই দিচ্ছে বোধহয়। কি বলছে বিবিসি? কি বাস্তবতা? কেন অফিস? কতটুকু অফিস? কোথায় অফিস? অফিসে কারা আসছেন? কলকাতায় পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের দৈনন্দিন জীবনযাপন কেমন চলছে? অর্থের যোগান কোত্থেকে আসছে? কিভাবে তারা দিন চালাচ্ছেন? এই আলোচনাগুলো করার চেষ্টা করবে এই ভিডিওতে। ছিলাম কলকাতায় আওয়ামী লীগ অফিস করেছে, একটি বাণিজ্যিক ভবনের একটা কক্ষ তারা নিয়েছে, একটা অংশ তারা নিয়েছে। সেই অংশটা খুব বেশি বড় না, বিবিসি বলছে যে 500-600 স্কোয়ার ফিটের একটা জায়গা নিয়েছে, যেখানে আওয়ামী লীগ নেতারা বলছেন যে 30-35 জন একসাথে মোটামুটি ঠাসাঠাসি করে বসে তাদের আলোচনা এগুলো চালানো সম্ভব হচ্ছে সেখানে। মজার ব্যাপার হচ্ছে যে সেই অফিসে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা কিংবা বঙ্গবন্ধুর কোনো ছবি নেই, কোনো ব্যানার নেই, কোনো ফেস্টুন নেই। এমনকি আওয়ামী লীগের ওখান থেকে যে কার্যক্রম পরিচালনা হচ্ছে সেই কার্যক্রম পরিচালনা করার কোনো কাগজপত্র, ফাইলপত্র কোনো কিছুই সেখানে রাখা হয়নি।
কোনো সাইনবোর্ড নেই, ব্যানার নেই, কোনো কিছু নেই। না থাকার কারণ হিসেবে আওয়ামী লীগের নেতারা বলছেন যে তারা কোনোভাবেই বুঝতে দিতে চান না যে এটা আওয়ামী লীগের অফিস, তারা এটাকে গোপনই রাখতে চান। কিন্তু শেষ পর্যন্ত গোপন থাকলো না, বিবিসির অনুসন্ধানে উঠে আসলো। বিবিসির কলকাতা প্রতিনিধি অমিতাভ ভট্টশালী এই প্রতিবেদনটা তৈরি করেছেন। এই প্রতিবেদন যখন তিনি তৈরি করেছেন সেটা শিরোনাম দেওয়া হয়েছে, শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। শিরোনামটা দেওয়া হয়েছে কলকাতায় পার্টি অফিস খুলে আওয়ামী লীগের কার্যক্রম চলছে কিভাবে। সেখানেই নানা বিষয় তারা তুলে এনেছে। সেখানে বলা হচ্ছে যে কলকাতা লাগোয়া উপনগরীটাতে শয়ে শয়ে বাণিজ্যিক কমপ্লেক্স, রাত দিন লাখ লাখ মানুষের ভিড় সেখানে। ব্যস্ত এই এলাকায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে এমন কয়েকজন যাতায়াত করছেন যাদের কয়েক মাস আগেও সেখানে দেখা যেত না। ওই বাণিজ্যিক পরিসরে যাতায়াত করেন এমন বেশিরভাগই চেনেন না এই নবাগতদের, চেনার কথাও নয়। তবে এদের অনেকেই 1 বছর আগেও বাংলাদেশের সবথেকে ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিদের অন্যতম ছিলেন। তারা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর শীর্ষ এবং মধ্যম স্তরের নেতা। তারা যে বাণিজ্যিক কমপ্লেক্সটিতে যাতায়াত করছেন কয়েক মাস ধরে, সেখানেই দলীয় দপ্তর খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই পার্টি অফিসটি নতুন। এর আগে 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পরে তারা এখানে চলে আসেন। বড় বৈঠকগুলো তারা করছে বড় রেস্তোরাঁ কিংবা কোনো ব্যাংকুয়েট হলে, আর ছোট বৈঠক 30-35 জনের বৈঠক তারা এই পার্টি অফিসে করছে। এতদিন বিভিন্ন নেতার যে বাসাতে থাকছেন সেই বাসাগুলোতেই তাদের আলোচনা কার্যক্রম চলছিল, যে সেখানে সমবেত হতো সবাই, আলোচনা চলছিল। সেই আলোচনা করার জন্য একটা নির্দিষ্ট ঠিকানা থাকে। কলকাতায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা নেতাকর্মীরা যেন ওখানে আসতে পারেন, সেই জন্যই এরকম একটা অফিস নেওয়া হয়েছে। সেখানেই অফিসের বর্ণনাতে বলা হয়েছে যে এখানে কোনো ছবি ব্যবহার করা হয়নি, ব্যানার, ফেস্টুন, কাগজপত্র, ফাইলপত্র কোনো কিছুই রাখা হয়নি, কারণ এটা তারা গোপন রাখতে চান। এখানে বলা হচ্ছে যে কারা যাতায়াত করেন পার্টি অফিসে, সেখানেই বলা হচ্ছে যে কলকাতায় যারা বাংলাদেশ থেকে চলে গেছেন, পালিয়ে গেছেন, তাদের একটা বড় অংশ সেই পার্টি অফিসে যোগাযোগ করেন এবং যাতায়াত করেন। এবং রাজনৈতিক নেতারা ছাড়াও সেখানে বলা হচ্ছে যে বিভিন্ন পেশাজীবী, সরকারি কর্মচারী, পুলিশ কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও সেখানে যাতায়াত করেন। কয়েকদিন থেকে একটা বিষয় নিয়ে আলোচনা করা উচিত ছিল, বাট সময়ের জন্য হয়ে ওঠে নাই। বাংলাদেশ আওয়ামী লীগ গত 1 বছরে সব থেকে বেশি নির্যাতন নিপীড়নের শিকার ইতিহাসে, অর্থাৎ 75 পরবর্তী, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি নির্যাতনের শিকার যদি হয়ে থাকে সেটা 2024 সালের তথাকথিত জঙ্গি বিপ্লবের পর থেকে যেই সিচুয়েশন আওয়ামী লীগ পার করতেছে, এটা সর্বোচ্চ তাদের নির্যাতন এবং নিপীড়নের চিত্র আমরা দেখেছি। জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কলাগেটে হত্যা করা হয়েছে, জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য জেল গেটে ডিম মারা হয়েছে, নানামুখী নির্যাতন। একজন মানুষকে সর্বোপরি নির্যাতন করার জন্য যা যা করা প্রয়োজন সেটা বিএনপি, জামাত এবং এনসিপি করে দেখিয়েছে। এই অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগ অনলাইনে তাদের যে একটা ধ্বজভঙ্গ অবস্থান ছিল বিগত সময়ে, এই তথাকথিত সিআরআই, তন্ময় গ্যাং, শাহ আলী ফরহাদ গ্যাং, এদের হাতে নিয়ন্ত্রিত ছিল আওয়ামী লীগের অনলাইন প্ল্যাটফর্ম এবং বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ। পাশাপাশি আরেকটা কথা বলতে হয়, জুনায়েদ আহমেদ পলক দীর্ঘদিন থেকে তিনি জেল খাটছেন। আমার তার প্রতি বিন্দুমাত্র সহানুভূতি কাজ করে না, কারণ বাংলাদেশ আওয়ামী লীগকে অনলাইনে একদম মাটির সাথে মিশিয়ে দিয়ে গেছে এই পলক গ্যাং এবং নসরুল হামিদ বিপু গ্যাং। একটা জিনিস খেয়াল করেন, সেই 2 লক্ষ সাইবার যোদ্ধা কোথায়, সিআরআই কোথায়, কিচ্ছু করতে পারে নাই। গত 10 মাসে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে সেই তৃণমূলের নেতাকর্মীরা, তাদের ছোট ছোট ফেসবুক স্ট্যাটাস, পাশাপাশি কতগুলা অনলাইন অ্যাক্টিভিস্ট রয়েছে, দেশে বিদেশে অবস্থান করছে, তারা আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে। এর বাইরে আওয়ামী লীগের যে এক কেন্দ্রীয় কমিটি রয়েছে 81 সদস্যের, এখানে প্রেসিডিয়াম মেম্বার রয়েছে, যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছে, সাংগঠনিক সম্পাদক রয়েছে, সম্পাদক মণ্ডলী রয়েছে, উপসম্পাদক মণ্ডলী রয়েছে। এদের কয়জন ফেসবুকে কিংবা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ? অনেকেই বলতে পারেন কেন ফেসবুকে অ্যাক্টিভ হইতে হবে, কেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হইতে হবে? এই জুলাইয়ের জঙ্গি অভ্যুত্থানে আওয়ামী লীগ কিন্তু রাজপথে হারে নাই, আওয়ামী লীগ হেরে গিয়েছিল সোশ্যাল মিডিয়ার গুজবের কাছে। প্রতিনিয়ত যেভাবে গুজব ছড়ানো হয়েছে ফেসবুককে নিয়ন্ত্রণ করে, এটা বাংলাদেশ আওয়ামী লীগের তথাকথিত সেই মন্ত্রী, আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, জামাতের পুনর্বাসনকারী, জামাতের আশ্রয় প্রশ্রয়দাতা। তো পলকের যদি কোনো বড় ধরনের কোনো শাস্তি হয়, আমি ব্যক্তিগতভাবে অখুশি হব না, কারণ এ দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের মন্ত্রী ছিল, কিন্তু আওয়ামী লীগকে আইটি সেক্টরে একদম ধ্বজভঙ্গ করে দিয়েছে। যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে দেশ ডিজিটাল বাংলাদেশ হলো, যে ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে তারেক রহমান ইমো কলে কথা বলে তাদের প্রোগ্রামে, যে ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে তথাকথিত এনসিপি, টুকাই, গংরা এই একটা মেটিকুলাস পরিকল্পনার মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা সরকার ফেলে দিল। এটা কিন্তু পুরোপুরি আওয়ামী লীগের অবদান ছিল।
এবং আওয়ামী লীগের অবদানটাকে তারা সুন্দরভাবে কাজে লাগিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করেছে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন এই কথাগুলো তো সবাই জানি, কেন বলতেছি? দেখেন, এই গত 12 মাসে, 1 বছরে বাংলাদেশ আওয়ামী লীগকে অনলাইনে টিকিয়ে রেখেছে কিছু অ্যাক্টিভিস্ট রয়েছে, এবং পাশাপাশি তৃণমূলের কর্মীদের যে ফেসবুক স্ট্যাটাস, তাদের এই কর্মকাণ্ডগুলো মূলত আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে রেখেছে। এখন কিন্তু সাম্প্রতিক সময়ে, অর্থাৎ প্রায় এই গত মাস থেকে আমি দেখতে পাচ্ছি অনলাইনে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের মধ্যে এক প্রকার দ্বিধা দ্বন্দ্ব শুরু হয়েছে, মানে আভ্যন্তরীণ একটা কুন্দল আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, এখানে শিবিরের একটা আধিপত্য রয়েছে, এবং তথাকথিত লাল বিপ্লবী কাজী মামুনের মতো যারা রয়েছে তাদেরকে নাকি, তারা নাকি লাল বিপ্লবী ছিল, কথিত সূত্রে শুনতে পেয়েছি তারা লাল বিপ্লবী ছিল, এবং পরবর্তীতে তাদেরকে আওয়ামী লীগের যে অফিসিয়াল পেজ সেখানে অ্যাক্সেস দেওয়া হয়েছে। এটা আওয়ামী লীগের তৃণমূল পাশাপাশি যারা অ্যাক্টিভিস্ট রয়েছে তারা এটা মেনে নিতে পারেনি। সেই জায়গা থেকে আসলে তারা চাচ্ছে না যে এই লাল বিপ্লবী কিংবা শিবির, তাদের উপর গায়ের উপর গন্ধ রয়েছে, শিবিরের একটা পর্যায়ে বা একটা সময় ছিল, এদেরকে আসলে আওয়ামী লীগের অফিসিয়াল পেজে রাখতে দিচ্ছে না। তো এই বিষয়টা নিয়ে একটা আভ্যন্তরীণ কুন্দল সৃষ্টি হয়েছে। কলিজা রে কলিজা, এই দেশে আমরা ভাবতাম যে শেখ হাসিনার মনে হয় এরকম একটা ওভার লার্জ সাইজের কলিজা নিয়ে হাঁটতো, যিনি একজন নারী হওয়া সত্ত্বেও কোটি কোটি পুরুষ ওনার পিছনে পিছনে ঘুরতো বা ভয়ে থরথর করে কাঁপতো। আজকে আমি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক এবং মুখপাত্র উমামা ফাতেমারা দেখা এমনটাই মনে হচ্ছে। ভাবা যায়, সাবেক বৈষম্য বিরোধী আন্দোলনের নেত্রী সমন্বয়ক, তিনি আজকে যে চ্যালেঞ্জ দিয়েছেন গোটা বিএনপির জন্য, এটা একটা অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে আসছে। কারণ ছাত্রদলকে যে আলটিমেটাম দেওয়া হয়েছে, এখন আসলে এই জায়গাটা কেন তৈরি হলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে ছাত্রদলের একটা কমিটি ঘোষণা করা হয়েছে। সেই কমিটিটা হচ্ছে আহ্বায়ক কমিটি। তো সেই আহ্বায়ক কমিটি ঘোষণাকে জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেইমানি আখ্যা দিয়েছেন এই নেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটা স্টেটাসে তিনি বলছেন, 2024 সালের 17 জুলাই বিশ্ববিদ্যালয়ের 18টি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তৎকালীন সময় এর প্রতিবাদে আমি এবং কয়েকজন শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলাম। গত বছর 16 জুলাই আবু সাইদ শহীদ হওয়ার মাধ্যমে ছাত্ররা ক্যাম্পাসকে ছাত্রলীগ মুক্ত করার সাহস পেয়েছিল, কিন্তু বছর না ঘুরতেই গুপ্ত রাজনীতি এবং প্রকাশ্য কমিটির চর্চা শুরু হয়েছে। মানে শিবিরকে একটা গুতা মারছে গুপ্ত রাজনীতির জন্য। তারপর তিনি বলছেন, যা স্পষ্টত জুলাই অভ্যুত্থানের সাথে বেইমানি। আজকে রাতের মধ্যে কমিটি স্থগিত না হলে শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। কার বিরুদ্ধে? এখন প্রশ্ন হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কি রাজনীতি করে না? তারাও তো করে ভাই। এনসিপির রাজনীতি টোটালটাই হচ্ছে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম সমন্বয়ক বা ছাত্রদেরকে নিয়ে। তাদের বিষয়টা একটু আলাদা স্টাইলে চলে। যেমন ছাত্রদল বিএনপির একটা অঙ্গ সংগঠন, তেমনি এনসিপির যে মূল ফাউন্ডেশন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা রাজনৈতিকভাবে এই এনসিপির সাথে কানেক্টেড না থাকলেও এনসিপির যে কোনো ডাকে, সার্জিস বলেন, হাসনাত বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, যে কোনো ডাকে এই বৈষম্য বিরোধীরাই তো সারা বাংলাদেশ থেকে মাছির মতন, মৌমাছির মতন উইরা উইরা এসা তাদেরকে সাপোর্টিং দেয়। হাসনাতই তো বারবার ডাক দে, রাজুতে আয়, রাজুতে আয়। আনসারদের দরণি থেকে শুরু করে সকল জায়গাতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছাত্ররা আছেন তারাই তো কানেক্টেড হয়েছেন। এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি আলাদা কোনো প্ল্যাটফর্ম না? এই প্ল্যাটফর্মটা থেকে শিবিরের জায়গায় চলে গেছে বিএনপি বা তাদের অঙ্গ সংগঠনের মধ্যে কানেক্টেড ছাত্রদল, তারা তাদের রাজনীতিতে ঢুকে গেছে। আর বাকি যারা আছে, যারা ওই সময়টাতে কোন রাজনৈতিক দলের ওইভাবে ব্র্যান্ডিং ছিল না, তারা কিন্তু এখন এসে এনসিপির সাথে কানেক্ট হয়েছে। কেউ গণ অধিকার পরিষদে গেছে, কেউ নাহিদদের দলে গেছে, আক্তারের দলে গেছে। সো খুব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা নিজেরাও কিন্তু রাজনীতির বাহিরে না। এখন এই যে চ্যালেঞ্জ, বিএনপির ভিতলাইরা দেওয়ার মতন একটা চ্যালেঞ্জ আছে ছাত্রদলের একটা কমিটি। অধ্যাপক ইউনূসের নিয়োগকর্তা বলে পরিচিত কিংস পার্টি এনসিপির শীর্ষ নেতারা রীতিমতো প্রতারিত বোধ করছেন। তারা মনে করছেন আমি দুধে মিশে যাওয়ায় আজই এখন কড়াগুলি খাচ্ছে। বিএনপি আর অধ্যাপক ইউনূসের মিলনে নিজেদের পৃথিবী ঘিরে শুধু শূন্যই দেখছে সরকার সমর্থক দলটি। জুলাই ঘোষণাপত্র আর বিএনপির সঙ্গে অধ্যাপক ইউনূসের সমঝোতার অংশ হিসেবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণায় তাদের এমন বোধোদয় হয়েছে। দলের ভেতরে ছড়িয়ে পড়েছে হতাশা, দেখা দিচ্ছে অন্তর্দ্বন্দ্ব আর অবিশ্বাস। দলটির বেশ কয়েকজন নেতা মনে করছেন অধ্যাপক ইউনূস আমের আটির মতো এনসিপিকে ছুড়ে ফেলেছেন। বিএনপির ইচ্ছে মতো দেওয়া হয়েছে জুলাই ঘোষণাপত্র, আবার আগের পরিকল্পনা বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে চেষ্টা চলছে ক্ষমতা হস্তান্তরের। সেনাবাহিনীর সমর্থন রয়েছে এই প্রচেষ্টায়। সব মিলিয়ে এক রাজনৈতিক কানাগুলিতে ছেড়ে দেওয়া হয়েছে এনসিপিকে। ভেস্তে যাচ্ছে ডক্টর ইউনূসের ক্ষমতা দীর্ঘস্থায়ী করে কিংস পার্টিকে সংগঠিত করার কৌশল। এনসিপির মতো জামাতও প্রচন্ড হতাশ জুলাই ঘোষণাপত্র আর নির্বাচনী ঘোষণা নিয়ে। তবে সহসা ছাড়ার পাত্র নয় সরকার সমর্থক এই দল দুটি।
তারাও অধ্যাপক ইউনূসকে ঘুঘু দেখাতে চান। চলুন যাওয়া যাক বিশ্লেষণ। জুলাই ঘোষণাপত্র নিয়ে গত বছরের 31শে ডিসেম্বর থেকে অনেক নাটক হয়েছিল। শেষ পর্যন্ত আওয়ামী লীগের পতনের বর্ষপূর্তিতে 5ই আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 28 দফা ঘোষণাপত্রে 24-এর আন্দোলনের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির প্রতিশ্রুতি দেওয়া হয়। একই দিনে জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের কথা বলেন অধ্যাপক ইউনূস। পরদিন ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি শেষ করতে নির্বাচন কমিশনকে চিঠি দেয় তার কার্যালয়। স্বাভাবিকভাবে নির্বাচনের এমন ঘোষণায় খুশি হওয়ার কথা সবারই, কিন্তু বাস্তবতা হলো সবাই এই ঘোষণায় খুশি হতে পারেনি। যা অবস্থা তাতে মনে হচ্ছে নির্বাচন যদি কারো জন্য পৌষ মাস হয় তাহলে কারো জন্য সর্বনাশও হবে। জুলাই ঘোষণাপত্র মন মতো না হওয়া আর নির্বাচনের ঘোষণা যেন অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতো আঘাত করেছে কিংস পার্টি এনসিপিকে, যারা আবার পরিচিত অধ্যাপক ইউনূসের নিয়োগকর্তা হিসেবে। সাথে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে আওয়ামী লীগের এই ভারতের মধ্যে কলকাতায় যে একটা অফিস, এই বিষয় নিয়ে কথা হচ্ছে, তাদের বিভিন্ন মাস্টার প্ল্যান এগুলো নিয়ে কথা হয়, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি নিয়েও। দর্শক শ্রোতা, এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন? এখানে যে বক্তব্যগুলো হচ্ছে আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।